আসসালামু আলাইকুম। আজকের কিছু টুকরো টুকরো খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি শাহরিয়ার নাজিম জয়। আজকে কিছু মানুষের সাথে ফোনে কথা বলবো, আপনাদেরকে সেই কথা শোনাবো এবং আপনাদের মতামত থেকে কিছু কমেন্টস আমি আপনাদের মাঝে তুলে ধরবো। জাস্ট আপনাদের সাথে একটু কথার লেনদেন, আর কিছুই না। তো আমি ফার্স্টেই ফোনে ট্রাই করি, দেখি কাকে পাই। কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম আকবরকে নিয়ে, সেটা আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে অনেক মানুষ এতে সাড়া দিয়েছে এবং ভবিষ্যতে আরও সাড়া দেবে। আমার মনে হয় যে আকবরের সমস্যার সমাধানটা হবে। আপনারা এখনও ভিডিওটা দেখবেন এবং আকবরকে সহযোগিতা করবেন। আমি দেখি যে কার কার সাথে আপনাদেরকে কথা বলিয়ে দিতে পারি। জাস্ট একটু সময় আমাকে দেন, তাতে আমার ধারণা যে ভালো ভালো কিছু মানুষের সাথে আপনাদেরকে আমি কথা বলিয়ে দিতে পারবো। আমরা কথা বলি, দেখি আমি একটু পাওয়া যায় কিনা। আসলে আমি যাকে যাকে ফোন করি অনেক সময় যখন আপনাদের সাথে কথা বলি তখন খুঁজে পাওয়া যায় না। সাইমন, তোমার ফোনটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ একটু কথা বলবো 2 মিনিট। ওকে, আমাদের সাথে আছে চিত্রনায়ক সাইমন। আপনারা সবাই জানেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ, শিল্পী, এবং এবার শিল্পী সমিতির নির্বাচনে যিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বিপুল ভোট পেয়েছেন। সাইমন, এফডিসির লেটেস্ট আপডেট তুমি একটু যদি শেয়ার করো। এফডিসি তো লেটেস্ট আপডেট বলতে হচ্ছে যে আগামীকাল একটা কাঙ্ক্ষিত রায় আসবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি আমাদের নিপুণ আপার পক্ষে। সেটার দিকেই আমি সহ আমরা এফডিসির সবাই এবং সম্মানিত ভোটার যারা আছেন, এছাড়া আমাদের বাংলাদেশের সবাই তাকিয়ে আছেন যে এই রায়টি আমাদের নিপুণ আপার পক্ষে আসবেন, কারণ মহামান্য আদালত এই রায়টির প্রতি সুবিচার করবেন এবং আগেও করেছেন। আমরা ন্যায় বিচারের দিকেই তাকিয়ে আছি। সাইমন, আমি যদি একটা প্রশ্ন করি যে এখন পর্যন্ত তো আগামীকালের অপেক্ষায় আমরা সবাই, ঠিক না? তো এর ভিতরে শিল্পী সমিতির হয়ে শিল্পী সমিতির অফিসে বসা কিংবা যে কোনো অ্যাক্টিভিটিস তো সাধারণ সম্পাদক দুজনের জন্যই নিষিদ্ধ ছিল, কেউই দায়িত্ব নিতে পারবে না। সেক্ষেত্রে নিপুণ সবগুলো জায়গায় অ্যাটেন্ড করেছে, শিল্পী সমিতির অফিসে বসেছে। না না না, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। আপনি ধরুন যে আপনিও তো সদস্য, আপনি যখন স্টাডি রুমে যাবেন তখন আপনি স্টাডি রুমে যাওয়া কি নিষেধ? সেটা হচ্ছে যে কোনো ধরনের মিটিং মিছিল এগুলো করা যাবে না। আমরা স্টাডি রুমে গিয়েছি, আমরা বসেছি, আমাদের যে চিত্রনায়িকা শাহানুর আপুর বার্থডে ছিল সেগুলো কেক কেটেছি এবং এগুলো নিষেধাজ্ঞার আগে এখানে তো মানে কোনো কর্মকাণ্ড পরিচালিত করা হয়নি। কিন্তু আপনি জানেন কিনা আমি জানি না, যে ব্যাখ্যাগুলো এসেছে আমার জানা মতে এবং আমি যেটা দেখেছি সেটা পুরোটাই ভুল ব্যাখ্যা ছিল।
এটা আসলে ছড়ানো হয়েছে কোনো একটা জায়গা থেকে। সেদিকে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আদালত অবমাননার যে বিষয়টা কেউ বোঝাতে চাইছিলেন, এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য ছিল। পরবর্তীতে অনেকগুলো নিউজও আমরা দেখেছি যে এটা আসলে ভুল ছিল। তো এইদিকে একতরফা কথা বলার কোনো সুযোগ কারণ নেই, কারণ আদালত অবমাননা করার মতো কোনো ধরনের মন মানসিকতা আমাদের কারোর মধ্যেই ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কারণ আদালতকে রেসপেক্ট করা মানে কি আমার দেশকে রেসপেক্ট করা। সাইমন, এই যে সিনিয়র বিভিন্ন শিল্পীরা পদত্যাগ করছে, এফডিসিতে কখনো আসবেন না বলছেন, যেমন রোজিনা আপা পদত্যাগ করেছেন, আরো কয়েকজন করতে পারেন, এই বিষয়টিকে তুমি কি চোখে দেখছো? না, এটা তো আমরা অবশ্যই কামনা করিনি কখনো। আমরা চাই সিনিয়রদের সাথে নিয়ে, সিনিয়রদের স্নেহ ভালোবাসা নিয়ে আমরা আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটাকে আরো গতিশীল করব। যেই ভুল বোঝাবুঝি, এখানে কোনো কিছু ভুল বোঝাবুঝিও হয়নি, কিন্তু আমি জানি না, হয়তো রোজিনা ম্যাডাম যেটা ওনার, আমি অ্যাপ্লিকেশনটা যেটা লিখেছি আমরা, সেখানে উনি ওনার ব্যক্তিগত বা এটা কি যেন একটা ওনার সমিতির প্রতি বা কারোর প্রতি কোনো কিন্তু ক্ষোভ নেই, ক্ষোভ থেকে এটা করেননি। এটা উনি পার্সোনালি করেছেন। ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সামনের দিনগুলোতে কাজ করতে চাই এবং আমরা ওনাকে অবশ্যই পাশে চাই। জায়েদ খান কি এফডিসিতে আসছে, বা জায়েদ খানের বর্তমান সিচুয়েশন সম্পর্কে তোমার কাছে কোনো আপগ্রেড আছে? না, জায়েদ ভাইয়ের সঙ্গে আমার আসলে কথা হয়নি, আর ওনার বর্তমান সিচুয়েশন সম্পর্কে আমি জানিও না। ওকে সাইমন, গতকাল মুক্তি পেল বাপ্পি চৌধুরীর শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। ছবিটি ভালো যাচ্ছে এবং অনেক জায়গায় হাউসফুল গিয়েছে। এটা অনেক খুশির খবর আমাদের জন্য। আমি সবসময়, আপনি জানেন ভালো করে যে আমি সবার ছবি ভালো যাক, এটা আমি সবসময় চাই। এখন যেই একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে এখন সিনেমার পাবলিসিটি সবাই করছে, যেটা আমি প্রথম করেছিলাম, অনেকেই বাধা দিয়েছিলেন, সেখানে বলতে চাইছিলেন যে কেন অন্যের ছবির পাবলিসিটি আমি করব। এখন আমি আত্মতৃপ্তি পাই যে শুরুটা আমি করেছিলাম, আল্লাহর রহমতে এখন সবাই অন্যদের ছবি নিয়ে প্রচারণায় নামছেন। এটা আমার ভালো লাগছে। এটা আরো বেশি গতিশীল হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ একটি সিনেমা ভালো যাওয়া মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা সুখবর। সাইমন, তোমার নেক্সট কি ছবি আসছে, তুমি কি কি ছবিতে কাজ করছো, এবং তোমার বর্তমান ক্যারিয়ার প্ল্যানটা কি একটু শেয়ার করবা দর্শকের কাছে? গুলো ছবি কমপ্লিট আছে, এর মধ্যে আনন্দশ্রু, লাইভ, গ্যাংস্টার, নদীর বুকে চাঁদ, বাহাদুরি, নরসুন্দরী, এগুলো একদম কমপ্লিট। আরো দু একটা আছে হয়তো। আর এর বাইরে আমি কাজ করছি, যেমন এখন আমি গাড়িতে এয়ারপোর্টের দিকে যাচ্ছি, রাস্তায় প্রচুর জ্যাম, আমার 3:15 ফ্লাইট, আমি 1.5 ঘন্টা যাবত, 1.5 ঘন্টার উপরে, প্রায় 1.5-2 ঘন্টা আমি রাস্তায়। কোথায় যাচ্ছ? আমি এখন খিল খেতে আছি, কক্সবাজার শুটিং, ছবির নাম। হ্যালো, কক্সবাজার শুটিং, ছবির নাম জল রং, অপূর্ব রানা ভাইয়া। এটা আমি এখন খুব আতঙ্কের মধ্যে আছি, আমি আসলে ফ্লাইটটা ধরতে পারবো কিনা। ওকে সাইমন, তোমার রাস্তায় তোমাকে আমি ডিস্টার্ব করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সব তথ্য তোমার কাছ থেকে পেলাম। আসলে অনেক কথা বললেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় সিচুয়েশন, যে আসলে ভিতরে কি হচ্ছে। তুমি যেহেতু বিষয়টা জানো, দর্শকের মনে অনেক কিউরিসিটি আছে, তো দর্শককে একটু ইনফরমেশন দেবার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ সাইমন। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। কথা বললাম সাইমনের সাথে, আপনারা শুনলেন যে লেটেস্ট আপডেটটা কি, এবং সাইমন তার জায়গা থেকে পরিষ্কার করলো বিষয়টা। আমরা দেখি আর কাউকে আমরা পাই কিনা। আপনারা আমার সাথে থাকেন, আমার মনে হয় যে কিছু না কিছু তথ্য তো আসবেই, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সিনেমার তথ্য যেমন আমরা শেয়ার করব, আমরা দেশের, সমাজের, মানুষের সুখ দুঃখ সবকিছু নিয়েই
আমরা মাঝে মাঝে কথা বলবো, কারণ যত কথা হবে তত কথার থেকে অনেক পয়েন্টস বের হয়ে আসবে, তাতে যদি মানুষের কিছু উপকার হয় সেটাই আমাদের উদ্দেশ্য। দেখি আর কাকে কাকে পাওয়া যায়। এই সময়টা যদিও সবাই ব্যস্ত। সাব্বির, বলো। ফোনটা রেকর্ড হচ্ছে। বল। আমাদের সাথে আছে এখন অভিনেতা মীর সাব্বির। মীর সাব্বিরের রাত জাগা ফুল ছবিটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে এবং ব্যাপক প্রশংসিত হয়েছে। আমি একটু সাব্বিরের কাছ থেকে জানতে চাইবো, সাব্বির, তোমার ছবিটা তো খুব প্রশংসিত হলো, ব্যবসায়িকভাবে তুমি কতটুক সাকসেসফুল হলা এবং ছবিটা প্রশংসা কতটুক পেলা এবং আন্তর্জাতিক অঙ্গনেও তোমার ছবিটা যাচ্ছে, তো সেই সিচুয়েশনটা কি টোটাল আমাদের একটু বলবা দর্শকদের? আমি যেটা সত্যি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ছবিটি হচ্ছে সরকারি অনুদান প্রাপ্ত ছবি। এখানে একটা ছবি, আমার ছবির বাজেট প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। এইখানে ধরো আমার 60 লক্ষ টাকা হচ্ছে আমাকে সরকার প্রোভাইড করেছে, আর বাদ বাকি যে টাকাটা সেটা আমি আমার ফুলঝুরি প্রোডাকশন থেকে আমি অ্যারেঞ্জ করেছি। এখন যদি তুমি ব্যবসায়িক সাফল্যের কথা বলো, এই মুহূর্তে সিনেমা হলে থেকে টাকা উঠানো এটা খুবই একটা সত্য আশ্চর্যের মতো একটি ঘটনা। কারণ হচ্ছে যে মানুষ সিনেমা হলে প্রায় ফুল এই প্যান্ডামিকের সময়ে কিংবা ধরো যেসব জায়গাতে গেছে এই ছবিটা, তারপরে সত্য প্রবাহ সবকিছুর মাঝখান থেকে এখনো 8ম এবং 7ম সপ্তাহে রাত জাগা ফুল ঢাকা সহ 2টো সিনেমা হলে চলছে এবং দর্শক যাচ্ছে। এটা আমার কাছে মনে হয় একটা অস্কার প্রাপ্তির কাছাকাছি, মানে যে দর্শকদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছে। আর যদি ব্যবসায়িক সাফল্যের কথা বলো, সেটা আমি মনে করি যেটা সফলতা অর্জন করা সম্ভব হবে, কিন্তু সেটার জন্য সময় লাগবে। কারণ হচ্ছে এখান থেকে ধরো সিনেমা হল থেকে যে টাকাটা আসবে সেটা খুবই সামান্য, কিন্তু পরবর্তীতে যদি এই ছবিটি ধরো ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ধরো আমার টিভি চ্যানেলের সত্ত্ব এগুলো যদি আমি বিক্রি করি, সেক্ষেত্রে দেখা গেল যে আমার যে মূল টাকাটা আমার নিজের খরচ হয়েছে সেটা হয়তো কাছাকাছি একটা জায়গায় আমি পৌঁছাতে পারবো। সফলতা বলতে পারি দুটো, একটা হচ্ছে যে ছবিটা করার পরে যে দর্শকদের রিয়াকশন এবং আমার ছবিটির প্রতি মানুষের যে ভালোবাসা এবং সম্মানের জায়গা এবং বাংলা সিনেমাকে একটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা চলছে একদল মানুষের, সেটার সঙ্গে আমি একজন সারথি হয়েছি। এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা আমি মনে করি। এবং আন্তর্জাতিক অঙ্গনে এই ছবিটা অস্ট্রেলিয়াতে 20 তারিখে মুক্তি পাচ্ছে, তারপর হচ্ছে ফ্রান্সে 18 তারিখে মুক্তি পাচ্ছে এবং সুইজারল্যান্ডে যাচ্ছে ছবিটা 25 এবং 26 তারিখে, ওখানে 26শে মার্চ উপলক্ষে। এবং এই যে ইউএসএ, কানাডা, বিভিন্ন দেশ থেকে যে রাত জাগা ফুল প্রবাসীদের দেখানোর জন্য যে সবাই উৎসাহী হচ্ছে, আমি মনে করছি এটা টাকার চাইতে অনেক বেশি মূল্যবান আমার প্রথম সিনেমা হিসাবে। তবে ভবিষ্যতে যদি সিনেমা বানাই, সেক্ষেত্রে আমার ইচ্ছা থাকবে যাতে দর্শক আরো বেশি মাত্রায় সিনেমা হলে এসে সিনেমাটা দেখে। কারণ কি, সিনেমা হলে সিনেমা দেখার যে আনন্দ সেটা কখনোই ওটিটি প্ল্যাটফর্ম কিংবা টিভি চ্যানেলে দেখে সম্ভব হবে না। সাব্বির, প্রথম সিনেমা বানানোর অভিজ্ঞতা থেকে যদি প্রশ্নটা এরকম করি তোমার কাছে, যে তুমি কি কি ভুল খুঁজে পেলা নিজের? মানে আমি তো একটা মানুষের তো আসলে একটা প্রথম কাজে নানান রকমের ভুল ত্রুটি থাকবে। আমার কাছে যেটা মনে হয় যে আমি সচেতন ভাবে কাজটা করছি। ভুল যদি হয়ে থাকে সেটা মনের অজান্তে হতে পারে, কিংবা ধরো তোমরা যারা দর্শক হিসাবে দেখেছো কিংবা ধরো বিভিন্ন মানুষ দেখেছে, তারা হয়তো আমার ছবির গল্পের ভুল কিংবা ছবির গল্পের সার্থকতা সেটা তারা খুঁজে পাবে। কিন্তু আমি আমার কাজটা 100% সৎভাবে এবং সুন্দর করে করার চেষ্টা করি। আমার ভুল ভ্রান্তির মধ্যে খুব একটা আমার চোখে পড়ে না যে এই ভুলগুলো আমি মারাত্মকভাবে ভুল করছি। তবে আমি সিনেমার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটার দেখতে আমার কোনো ভুল হয় নাই, এইটুকু আমি বলতে পারি। সাব্বির, থ্যাংক ইউ ভেরি মাচ। সাব্বির, আরেকটা ব্যাপার ছোট্ট করে একটু জিজ্ঞেস করতে চাই, যে আমাদের অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন হলো, নীরবে নিঃশব্দে সবকিছু হলো,
আর চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশন নিয়ে অনেক উত্তেজনা, তর্ক বিতর্ক, দর্শকের আগ্রহ, এই দুইটি ইলেকশনকে তুমি কিভাবে দেখো? মানে আমরা যেটা হচ্ছে শিল্পীদের যে নির্বাচন, এটা তো আসলে একটা সামাজিকতা, এটা তো অলাভজনক একটা প্রতিষ্ঠান। এখানে তো আসলে কারো কোনো রাজনৈতিক ভাবে মুনাফা নেওয়া কিংবা টাকা নেওয়া, অনেক টাকা বিত্তবান হওয়ার কোনো আসলে সুযোগ নাই। এখানে একটা সম্মানের জায়গা, একটা চেয়ার, হ্যাঁ, কিছু শিল্পীদের, কয়জনই বা শিল্পী, ধরো সব মিলিয়ে নাটক সিনেমাতে হয়তো 1,500 শিল্পী হবে অথবা 2,000-এর কাছাকাছি। তো এখানে আসলে এই উত্তেজনাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, যে উত্তেজনাটা না হলেও পারত। আর আমাদের নীরবে নিভৃতে বলছি যে অভিনয় শিল্পীর সঙ্গে কথা, সেটা আসলে নীরবে হয় নাই। অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচনের দিন আমি অসংখ্য ভোটার, অসংখ্য মানুষের উপস্থিতি দেখেছি, যেটা আমাকে মুগ্ধ করছে। আমার কাছে মনে হয় যে বছরে 2 বছর 3 বছর পরে যে সবার যে মেলা হয়, মিলন হয়, সেইটা অনেক বেশি উল্লেখযোগ্য বিষয় হয়। এবং সিনেমার যারা সিনিয়র শিল্পী তারাও কিন্তু একই কথা বলেছে যে আসলে ভোট মানে হচ্ছে একটা মিলন মেলা। তো মিলন মেলা, এবং সেখানে জয় পরাজয়ের হিসাব তো থাকবেই, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে জয় পরাজয় থাকে। আর অভিনয় শিল্পীর সঙ্গে আমাদের নাটকের যে অভিনয় শিল্পীর সঙ্গে যে কথা আমরা বলছি, আমরা প্রমাণ করেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যারা নাটক করি আমরা সেখানে অনেক সুশৃঙ্খল ভাবে কাজটা করতে পারি, এবং আমাদের ভিতরে এক ধরনের সামঞ্জস্য বোধ আছে এবং সম্মান বোধটা আমাদের মধ্যে অনেক বেশি। সেটা এবারের ওই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দেখে এটা আরো বেশি প্রকট ভাবে ফুটে উঠেছে। কিন্তু আমি মনে করি চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে আমাদের শেখা দরকার ছিল, কিন্তু আমরা সেটা শিখতে পারি নাই। চলচ্চিত্র শিল্পীদেরকে আরো সংযত হওয়া উচিত ছিল। এত বেশি মানুষের কাছে হাসির পাত্র হয়ে নিজেদেরকে আসলে দেখানোর মধ্যে কোনো বীরত্ব নাই। তার চেয়ে বরং আমরা অনেক সুশৃঙ্খল ভাবে যদি কাজটা করতে পারতাম, চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনটা, সেটা আমাদের জন্য অনেক সম্মানের হতো। কারণ চলচ্চিত্র একটি দেশের আসলে ঐতিহ্য সংস্কৃতির একটি সবচেয়ে বড় মাধ্যম, এবং সেই মাধ্যমটা আমি চাই না কখনই হাসির কোনো জায়গাতে চলে যাক। মীর সাব্বির, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। কথা হচ্ছিল মীর সাব্বিরের সাথে, কথা হলো সাইমন সাদিকের সাথে। আমার মনে হয় যে মাঝে মাঝে যেহেতু আপনাদের সাথে বিভিন্ন টপিক নিয়ে কথা হবে, তো আজকের এই আলোচনাটা এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন।